তোমাদের যে 5টা এক্সপেরিমেন্ট, এখানে অনেকগুলো এক্সপেরিমেন্ট আছে, 5টা এক্সপেরিমেন্ট আইডেন্টিফাই করা হয়েছে। তার মধ্যে যেমন এটা আছে কি, ডিটারমিনেশন ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার অফ এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এটা তো সিঙ্গেল ফেজ জি স্যার, ইন্ডাকশন, এখন দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন এটার এই যে প্যারামিটার গুলা যেমন আছে, যে R1 X1 এগুলো হচ্ছে স্ট্যাটরের রেজিস্ট্যান্স, স্ট্যাটরের রিঅ্যাকট্যান্স। তারপরে যে R2 S2 এগুলো হচ্ছে রোটরের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স। XM হচ্ছে ম্যাগনেটাইজেশন রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই স্ট্যাটরে সাপ্লাই দিলে এই যে ম্যাগনেটাইজেশন রিঅ্যাকট্যান্সের কারণে ফ্লাক্স তৈরি হয়, তার কারণে রোটর ঘুরে। এটা থিওরিতে পড়ানো ছিল আর কি। তো এই যে প্যারামিটার গুলো বের করার এক্সপেরিমেন্ট আছে, অনেকগুলো এক্সপেরিমেন্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে এই যে নো লোড টেস্ট আর ব্লক রোটর টেস্ট, এই দুটো একটা প্রসিডিউর। এই নো লোড টেস্ট কি করা হয়, ওই রোটরে কোনো লোড না লাগিয়েই সাপ্লাই দেওয়া হয়। ঠিক আছে, তাহলে কি করবে, অনেক দ্রুত গতিতে রোটর ঘুরবে। ঠিক আছে, আর রোটরের গতি যদি অনেক বেশি হয়, তাহলে কি হবে, স্ট্যাটর ফ্লাক্সের স্পিড আর রোটরের স্পিড প্রায় সেম সেম হবে, সেক্ষেত্রে স্পিডটা জিরো হবে। আর স্পিড মানে জিরো, অ্যাকচুয়ালি জিরো না, জিরো হলে তো রোটর ঘোরাই বন্ধ হয়ে যাবে। মানে স্ট্যাটর ফ্লাক্সের তুলনায় রোটরের স্পিড তো কম থাকে। যদি কোনো লোড না থাকে তাহলে তো রোটরের স্পিড অনেক বেশি হবে, সেক্ষেত্রে রোটরের স্পিড আর স্ট্যাটর ফ্লাক্সের স্পিড সমান হবে, সেক্ষেত্রে স্লিপটা জিরোর কাছাকাছি হয়। স্লিপ যদি জিরোর কাছাকাছি হয়, নো লোড টেস্টের সময় ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু মডিফাই হবে, অর্থাৎ এসটা জিরো বসাতে হবে, বসলে সার্কিটটা যেরকম আসে। তাহলে এক্ষেত্রে কিছু প্যারামিটার পাওয়া যাবে। আর ব্লক রোটর টেস্টে কি করা হয়, তার অপোজিটটা, মানে রোটরের উপর এমন একটা লোড দেওয়া হয় যে সাপ্লাই দিলে রোটর ঘুরবে না, মানে রোটরটা টোটালি ব্লক থাকবে। তো ব্লক থাকা মানে কি, রোটরটা স্থির আছে। স্থির মানে সেক্ষেত্রে স্লিপ হয়ে যাবে 1, তাই না? স্লিপের সূত্র কি, N0 - N, মানে হচ্ছে স্ট্যাটরের স্পিড মাইনাস রোটরের স্পিড। রোটর তো স্থির, তার মানে নিচে নিচে একটা এন আছে, তো এন কেটে গিয়ে 1 হয়ে যায়। তো S1 হলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে, সেক্ষেত্রে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে এখানে। তো তোমাদের পরীক্ষায় এই যে থিওরিটাই লিখতে হবে জাস্ট, যদি এই ইয়াটা আসে, এই এক্সপেরিমেন্টটা আসে, জাস্ট এই থিওরিটাই লিখতে হবে। কারণ যেহেতু তোমাদের প্রসিডিউরটা করানো হয়নি, এই যে সার্কিট ডায়াগ্রাম বা প্রসিডিউর কিছুই লাগবে না, এগুলো তো ইনস্ট্রুমেন্ট লাগে যেহেতু নাই আমাদের, সেহেতু যদি এই এক্সপেরিমেন্টটা আসে, জাস্ট এই ফিগারটা ড্র করে এই নো লোড টেস্টের সময় সার্কিট কেমন হয় এবং ব্লক রোটর টেস্ট সময় সার্কিট কেমন হয় এবং কেন হয়, এগুলো এক্সপ্লেন করতে হবে যদি এই ইয়াটা আসে। স্যার আরেকটু চিত্র কি লাউডলি দিতে কথা হবে বললে স্যার? স্যার ভালো হয় স্যার। কে? আরেকটু লাউডলি স্যার যদি কথা বলতেন তাহলে শুনতে পারতাম স্যার। স্যার স্যার চিত্র কি দিতে হবে স্যার হ্যাঁ, থিওরিতে? চিত্র দিতে হবে থিওরিতে। প্রথম চিত্রটা এবং নো লোড টেস্টের সময় কেমন চিত্র হয় এবং ব্লক রোটর টেস্টের চিত্র কেমন হয়, এই 3টা চিত্র দিতে হবে এবং এক্সপ্লেন করতে হবে। জাস্ট থিওরিটুকু লিখতে হবে। তারপরে দেখো কি আছে, টু ফাইন্ড রেজুলেশন অফ এ 3 ফেজ অল্টারনেটর। তাই না? তো রেজুলেশনের ডেফিনেশন কি সেখানে জানতে হবে। রেজুলেশনের ডেফিনেশন হচ্ছে নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ। এই যে এটা হচ্ছে সূত্র। তাহলে কি লাগবে, নো লোড ভোল্টেজ লাগবে আর লোডের অবস্থায় ভোল্টেজ লাগবে, তাই না? তো নো লোড ভোল্টেজ একটা অল্টারনেটরে কিভাবে বের করে, একটা অল্টারনেটরের টার্মিনালটা ওপেন রাখতে হবে আর এক্সাইটেশন দিতে হবে, তাহলে যে ভোল্টেজটা পাবা সেক্ষেত্রে তোমার কোনো লস হবে না। সেক্ষেত্রে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটা হচ্ছে E0 বা নো লোড ভোল্টেজ। এখন লোডের অবস্থায় ভোল্টেজ লাগবে, তাই না? আর কি লাগবে, এই যে RA লাগবে আর XS লাগবে, মানে আর্মেচার রেজিস্ট্যান্স লাগবে আর আর্মেচারের রিঅ্যাকট্যান্স লাগবে। তো এখানে একটা প্রসিডিউর দেওয়া আছে, এটা বিভিন্ন প্রসিডিউরে বের করা যায়। একটা প্রসিডিউর হচ্ছে, আমি ওই আর্মেচারের অ্যাক্রসে একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই যদি করি, সেক্ষেত্রে আর্মেচারের রেজিস্ট্যান্স পেতে পারি। আর এক্সএস, এটা বের করার নিয়ম হচ্ছে আর্মেচারে একটা ভোল্টেজ সাপ্লাই দিতে হবে, এই যে এক্সপ্লেন করা আছে এখানে। এসি ভোল্টেজ সাপ্লাই দিতে হবে, আমি যদি আর্মেচারের অ্যাক্রসে দিই
সেক্ষেত্রে কারেন্ট পাবো ওই ভোল্টেজ কারেন্টের রেশিওর দ্বারা আমি সিনক্রোনাস ইম্পিডেন্সটা পাবো। তাহলে ইম্পিডেন্স পেয়ে গেলাম, আর এ পেয়ে গেলাম। এখন এক্সেস বের করতে হবে যে সূত্র অনুসারে। তাহলে E0 পেলাম, কি হবে, টার্মিনালটা ওপেন রাখতে হবে। ভি পাবো কখন, টার্মিনালে ফুল লোড অ্যাপ্লাই করতে হবে। আর দেন এই তিনটা প্যারামিটার বের করলেই আমি E0 এর ম্যাগনিটিউড পেয়ে যাব। ঠিক আছে, আমি যদি সরাসরি এই আর এ এক্সেস না দিয়ে বের করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে ওই একটা টার্মিনালে একটা ভোল্টমিটার লাগিয়ে দিতে হবে। তো নর্মালি পরীক্ষার জন্য বা এক্সপেরিমেন্টের জন্য ওই ভোল্টমিটার না ইউজ করে এই যে এক্সেস বের করে এসব করে বলা হয়। এগুলো তোমাদের থিওরিতেও ছিল, বলা ছিল, এখানে এগুলোই বলা আছে। এখানে সেম কাজ আর কি। এই আমাদের এই এক্সপেরিমেন্টটা যদি আসে তাহলে তোমরা এই থিওরিটুকুই লিখবা। এক্ষেত্রে এই ফিগারটা দিতে হবে না, সার্কিট ডায়াগ্রাম কোনোটা দিতে হবে না। সার্কিট ডায়াগ্রাম লাগবে তোমার প্রসিডিউরের জন্য। এই যে ডিরেক্ট অ্যাক্সিস রিঅ্যাকট্যান্স আর কোয়াড্রেচার অ্যাক্সিস রিঅ্যাকট্যান্স অফ এ সিনক্রোনাস মেশিন। এটা হচ্ছে আমাদের যেই সিনক্রোনাস মেশিনের যে ফিল্ড ঘুরে আর্মেচারের মাঝখানে, ওই ফিল্ডের শেপটা তো একদম গোল হয় না। ঠিক আছে, এটা গোল না করে একটু চ্যাপ্টা করা হয়, বা ওটার আহ আকৃতিটা কেমন, মানে বেলুন আকৃতির মতো করা হয়। এর কিছু কারণ আছে। আমি যদি একদম পিওরলি গোল করি, সেক্ষেত্রে রিঅ্যাকটেন্স দুটো ইকুয়াল হবে, যে ডিরেক্ট অ্যাক্সিস রিঅ্যাকটেন্স আর হলো কোয়াড্রেচার অ্যাক্সিস রিঅ্যাকটেন্স। কিন্তু অ্যাকচুয়াল মেশিনে এটা গোল হয় না, এটা একটু চ্যাপ্টা বা বেলুন আকৃতির করা হয়। তো বেলুন আকৃতির করলে কি হবে, ওই তোমার এই স্ট্যাটরের সাথে রোটরের যেই ডিস্টেন্সটা, এটা সব সব দিকে তো ইকুয়াল হবে না। যদি বেলুন আকৃতির হয় তাহলে তোমার লম্বালম্বি বরাবর ওই ডিস্টেন্সটা কি হবে, কম হবে। আর যদি ডিস্টেন্স কম হয় তাহলে রিঅ্যাকটেন্স বেশি হবে। আর ওটারই, ওটাকে বলা ডিরেক্ট অ্যাক্সিস। আর ওটারই কোয়াড্রেচার, মানে ওটার যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, মানে একদম প্রস্থ বরাবর। ধরো বেলুন আকৃতির মানে কি, ধরো একদম দণ্ডায়মান আছে, তাহলে দণ্ডায়মান অবস্থায় ওই টপটা উপরের প্রান্ত আর নিচের প্রান্তর সাথে স্ট্যাটরের রোটরের যে ডিস্টেন্স কম হবে, আর পাশাপাশি ডিস্টেন্সটা বেশি হবে। তো ডিস্টেন্স বেশি হলে কি হবে, ডিস্টেন্স বেশি হলে ওই অঞ্চলে রিঅ্যাকটেন্স বেশি হবে। মানে ওই অঞ্চলটা কম পরিমাণ ফ্লাক্স কাট করতে পারবে, তাই না? এই যে ডিরেক্ট আর এই যে কোয়াড্রেচার অ্যাক্সিস, এটা দুই ভাবে বের করা যায়। ওই যখন ডিরেক্ট থাকবে তখন একবার কারেন্ট বের করতে হবে, যখন কোয়াড্রেচার থাকবে তখন একবার কারেন্ট বের করতে হবে, তাই না? এবং ওই ভোল্টেজ আর কারেন্টের রেশিওটাকেই এই ডিরেক্ট অ্যাক্সিস আর কোয়াড্রেচার অ্যাক্সিস রিঅ্যাকটেন্স বের করা হয়। এটা অনেক সময় ভাইভাতেও জিজ্ঞাসা করে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রিঅ্যাকটেন্সের সংজ্ঞাটা কি আসলে, ডিরেক্ট অ্যাক্সিস আর হলো কোয়াড্রেচার অ্যাক্সিস। ঠিক আছে, তো একইভাবে জাস্ট থিওরিটুকু মুখস্থ করবা, এই কিভাবে ডিরেক্ট আগে ডেফিনেশন দিতে হবে ডিরেক্ট অ্যাক্সিস, তারপর কোয়াড্রেচার অ্যাক্সিস, এবং দেন কিভাবে বের করা হয়। সার্কিট ডায়াগ্রাম দরকার নাই। এটা কি আছে, স্টাডি দ্য ইফেক্ট অফ ভেরিয়েশন অফ ফিল্ড কারেন্ট আপন দ্য স্ট্যাটর। ওটা তো ভি কার, এটা তো তোমাদের পরীক্ষায় দিয়েছিলাম মনে হয়, তাই না? একটা সিনক্রোনাস মোটরে ফিল্ড কারেন্টের সাথে লাইন কারেন্টের একটা রিলেশন আছে, তাই না? ফিল্ড কারেন্ট একদম আমি যদি এই খুব মিনিমাম ভ্যালু থেকে, যেমন এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, এই যে বাম পাশে যে ফিগারটা, একদম মিনিমাম ভ্যালু থেকে আমি যদি বাড়াতে থাকি, তখন দেখা যায় যে আর্মেচার কারেন্ট কমতে থাকে, তাই না? এর কারণ ক্লাসেও বলা ছিল আর কি। কারণ আর্মেচার কারেন্ট কমে, এবং কমে বলতে সেটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর থেকে লিডিং মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের দিকে যায়, এজন্যই কমতে থাকে। আর পাওয়ার ফ্যাক্টর যদি কমতে থাকে তাহলে কি হবে, মানে ল্যাগিং থেকে যদি কমতে থাকে তাহলে ইউনিটির দিকে যাবে, সেক্ষেত্রে লাইন কারেন্ট কম হবেই। কম হয়ে কি হবে, যখন ফিল্ড কারেন্ট লাইন কারেন্ট ইকুয়াল হয়ে যায়, তখন ওটা একদম মিনিমাম ভ্যালুতে পৌঁছে। ওই মিনিমাম ভ্যালুতে পৌঁছার পর, মানে ওটাকে রেজিস্টিভ লোড বলা হয়, ওই পয়েন্টটা পার হয়ে যাওয়ার পরে আমি যদি আবার ফিল্ড কারেন্ট বাড়াতেই থাকি, তখন আবার পাওয়ার ফ্যাক্টর ইউনিটি থেকে আবার লিডিং এর দিকে চলে যেতে থাকে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর খারাপ হতে থাকে। আর পাওয়ার ফ্যাক্টর যদি খারাপ হয় তাহলে কি হবে, ওই সেম পরিমাণ পাওয়ার ওটাকে মিটিভেট করার জন্য লাইন কারেন্ট আবার বাড়তে থাকবে।
অর্থাৎ ফিল্ড কারেন্ট আমি একদম ইনিশিয়াল থেকে যদি বাড়াতে থাকি ওই সময় মোটরটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে থাকে, আন্ডার এক্সাইটেশনে থাকে। তারপরে আমি যদি বাড়াতে বাড়াতে একটা মিনিমাম ভ্যালুতে, এই আর্মেচার কারেন্ট একটা মিনিমাম ভ্যালুতে পৌঁছার পরে রেজিস্টিভ লোডে পৌঁছাই, ঠিক আছে, ওই রেজিস্টিভ লোডের পরেও যদি আমি ফিল্ড কারেন্ট বাড়াতেই থাকি তাহলে মোটর আন্ডার এক্সাইটেশন থেকে ওভার এক্সাইটেশন মোডে চলে যায় এবং ওভার লিডিং পাওয়ার ফ্যাক্টরে চলে যায়। তো এই যে রিলেশনটা প্রথমে এই কমে, তারপরে একটা ফিক্সড ভ্যালুতে পৌঁছে, তারপরে আবার বাড়ে, এটা ভি এর মতো হয়, এই কারণে এটাকে ভি কার্ভ বলা হয় সিনক্রোনাস মোটরের। আমি যদি ফিল্ড কারেন্টের সাথে লাইন কারেন্ট নেই তাহলে ভি কার্ভ হবে, আর যদি ফিল্ড কারেন্টের সাথে পাওয়ার ফ্যাক্টর নেই তাহলে কি হবে, ইনভার্টেড ভি হবে, তাই না? কারণ যখন ইউনিটি মানে কি, ওখানে পাওয়ার ফ্যাক্টর সর্বোচ্চ, পাওয়ার ফ্যাক্টর সর্বোচ্চ মানে তো 1, তাহলে বামেও পাওয়ার ফ্যাক্টর খারাপ, ডানেও খারাপ। খারাপ বলতে আমরা বোঝাচ্ছি 1 এর কম, পাওয়ার ফ্যাক্টর 1 এর যত কম হবে আমরা ওটাকে তত খারাপ বলি আর কি। 1 মানে সবচেয়ে ভালো, তো 1 তো অ্যাকচুয়ালি হয় না, নরমালি ল্যাগিং এ অপারেট করে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই যে ফিল্ড কারেন্টের সাথে লাইন কারেন্টের সম্পর্ক আর ফিল্ড কারেন্টের সাথে পাওয়ার ফ্যাক্টরের সম্পর্ক, এটা এই নরমালি ওই ল্যাবে মোটরে এটা কমানো হয়। ফিল্ড রেজিস্ট্যান্স, ফিল্ড কারেন্ট চেঞ্জ করা হয় কিভাবে, ফিল্ড রেজিস্ট্যান্স চেঞ্জ করে, তাই না? আমি যদি ফিল্ড রেজিস্ট্যান্স বাড়িয়ে দিই তাহলে কি হবে, ফিল্ড কারেন্ট কমে যাবে, কারণ রেজিস্ট্যান্সের সাথে কারেন্টের যে ইনভার্স রিলেশনশিপ। আমি তাহলে রেজিস্ট্যান্স কন্ট্রোল করে ফিল্ড কারেন্ট চেঞ্জ করা হয়। আর ফিল্ড কারেন্ট চেঞ্জ হলে লাইন কারেন্ট যে লাইন কারেন্ট একটা ইয়ে থাকে, অ্যামিটার থাকে, অ্যামিটার দ্বারা মেজার করা হয় যে ফিল্ড রেজিস্ট্যান্স চেঞ্জ করলে ফিল্ড কারেন্ট কত হয়, আর ওই ফিল্ড কারেন্টের আনুপাতিক আর্মেচার কারেন্ট কত হয়, সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কত হয়, এগুলো মেজার করা হয়। তো মেজার করলে এই দুই কার্ভটা আসে। এখানেও জাস্ট ওই থিওরিটুকু লিখতে হবে। আর আছে স্যার এই ভি কাপটা দেখা লাগবে স্যার? একটা ছিল স্যার। আরেকটা কোন, স্যার শুরুর দিকে আছে একটা। আর একবার প্রথমেরটা স্যার বাদ দিন। ওটা মনে হয় যে 3 ফেজ ইন্ডাকশন মোটরের ইয়ে, ওই সেম তো। এটা না, ওই যে নো লোড টেস্ট আর ব্লক রোটার টেস্ট বলা হলো, জাস্ট এটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে একইভাবে যে ফিগারটা দিতে হবে। তারপরে নো লোড টেস্টের ক্ষেত্রে কি হয় আর ব্লক রোটার টেস্টে কি হয়, এখানে অনেক বড় একটা ইকুয়েশন আছে যদিও। এটা যদি আসে তাহলে এই যে এত বড় ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট এই ব্লক রোটার টেস্ট কি করা হয় করে যে এই পর্যন্ত বললেই হবে, যে এই পর্যন্তই। এই যে 10 নম্বর ইকুয়েশন আছে, এটা যদি আসে থিওরিতে একই, ওখানে যেটা বলা হলো নো লোড টেস্ট আর হলো ব্লক রোটর টেস্ট, এই দুই টেস্টে কি করা হয়, খালি জাস্ট স্লিপ মেজার করে ওই স্লিপের মানটা এখানে বসিয়ে দিলেই এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটের বিভিন্ন প্যারামিটার গুলো পাওয়া যায়, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ এস 1/s, এগুলা কি ক্লাসে মনে হয় পড়ানো হয়েছিল, যখন রানিং অবস্থায় চলে যায় আর কি, ঠিক আছে। আর এগুলো ধরো ওই স্ট্যাটরের সাথে ইন্ডাকশন মোটর রোটরের তো কোনো ডিরেক্ট রিলেশন নাই, তাই না? যেমন ট্রান্সফরমারের প্রাইমারির সাথে সেকেন্ডারি কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই, তারপরেও কি করি আমরা, ওই সেকেন্ডারি রেজিস্ট্যান্সকে ওই প্রাইমারি রেসপেক্টে কনভার্ট করে নিয়ে যাই, এরকম কিছু ফর্মুলা আছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স উইথ রেসপেক্ট টু প্রাইমারি। তার মানে ওই সেকেন্ডারি রেজিস্ট্যান্স প্রাইমারিতে নিয়ে গেলে কি হয়, ওই যে ট্রান্সফরমেশন রেশিও কে দ্বারা ভাগ হতো, গুণ হতো, তাই না? R2/K² বা R2/K বা Z/K² এরকম হতো। তো এখানে সেম কাজটা, এই জন্যই এসটা আসছে আর কি। মানে এই যে RS আর XS দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ট্যাটরের, এটা হচ্ছে স্ট্যাটরের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স। আর বাকি যেটা দেখতে পাচ্ছ হচ্ছে রোটরের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স। যেহেতু স্ট্যাটরের সাথে রোটরের ইলেকট্রিক্যাল কানেকশন নাই, এগুলোকে প্রাইমারি রেসপেক্টে কল্পনা করা হয়েছে। তো প্রাইমারি রেসপেক্টে আমি কনসিডার করি, সেক্ষেত্রে একটা ফ্যাক্টর গুণ হবে, এই ফ্যাক্টরটা হচ্ছে স্লিপ, ঠিক আছে। একদম ইন্ডাকশন মোটরের সাথে ট্রান্সফরমারের তো একটা অনেক ভালো থিওরিটিগত রিলেশন আছে। একটা প্রশ্ন ছিল মনে হয় যে ইন্ডাকশন মোটরকে সম্ভবত কি রোটেশনাল ট্রান্সফরমার বলা হয়, কি একটা কোশ্চেন ছিল। জাস্ট ট্রান্সফরমারের সাথে ইন্ডাকশন মোটর পার্থক্য এখানেই যে
ইন্ডাকশন মোটর রোটরটা ঘুরে, আর ট্রান্সফরমারের মানে আমরা ওই সেকেন্ডারি কে রোটর যদি কল্পনা করি তাহলে তাদের ওই রোটরটা ঘুরে না, এই হলো পার্থক্য। ওখানে ট্রান্সফরমেশন রেশিও দ্বারা ভাগ হয় রোটরের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সকে, এখানে স্লিপ ফ্যাক্টরটা আসে। ঠিক আছে, যখন নো লোড টেস্ট হবে তখন স্লিপ 0 হবে, 0-এর কাছাকাছি হবে। ফুল লোড টেস্ট হলে এস স্লিপটা 1-এর কাছাকাছি হবে। এই এতটুকু থিওরিটুকু বললেই হবে। আর এই যে এই সার্কিট ডায়াগ্রামটা দরকার নেই, এটা দরকার নেই, কিন্তু যে থিওরির ভিতরে যেটা আছে ওটা লাগবে। এই 5টা এক্সপেরিমেন্ট, এই 5টা আসলে জাস্ট তোমরা এই যে ফিগার গুলো এঁকে থিওরি গুলো ভালো করে এক্সপ্লেন করবা, প্যারামিটার গুলো ডিফাইন করবা। আর তোমাদের ভাইভাতে নরমালি ছাত্রকে বলা আছে এই ইন্ডাকশন মোটর এবং সরি সিনক্রোনাস মোটর এবং সিনক্রোনাস জেনারেটর এর উপরই কোশ্চেন করবে। তারপরও ল্যাবের ভাইবা 2-একটা কোশ্চেন ইন্ডাকশন মোটর বা তোমার পুরো কোর্সের বেসিকের উপর, বেসিক গুলো জেনে রাখতে হবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। স্যার ওকে, তাহলে কমাই কোনো কোশ্চেন থাকলে করো, না করলে স্যার তাহলে কোনো ক্যালকুলেশন মানে করার দরকার নেই তাহলে স্যার? ল্যাব ফাইনালে ক্যালকুলেশন তো লাগবে না। স্যার সার্কিট ডায়াগ্রামেরও তো তাহলে দরকার নাই তাহলে। সার্কিট ডায়াগ্রাম দরকার নাই, কিন্তু তোমার এই যে এক্সপেরিমেন্টটা প্রসিডিউর মানে কিভাবে করা হচ্ছে এবং বেসিক থিওরিটা, এগুলো ভাইভাতেও মানে বলতে পারে যে অ্যাকচুয়ালি এখানে কোন থিওরির উপর বেসিস করে এই এক্সপেরিমেন্টটা করা হয়। এটা একটু ভালো করে তো পরীক্ষা লিখতে হবে, যদি ভাইভাতে আসে তাহলে ভালো করে বলতে হবে। ঠিক আছে? স্যার আর একটা কথা ছিল স্যার। স্যার হচ্ছে বলো। ওই যে থিওরির মানে মাঝে মাঝে হচ্ছে ওই যে থিওরির মধ্যে স্যার দুই একটা ইকুয়েশন মানে আছে, ওগুলা জাস্ট ইকুয়েশন লিখলেই হচ্ছে, মানে ওগুলা তো ক্যালকুলেশনের দরকার নেই, মানে আপনি বললেন যে। ক্যালকুলেশন দরকার হয় শুধুমাত্র এইটার জন্য, এই যে এখন যেটা দেখানো হচ্ছে স্ক্রিনে, এটা একটু বড় তাই এটা একটু বাদ দিতে বললাম, বাকিগুলো দেখাতে হবে। স্যার ভাইভাতে কি স্যার এক্সটার্নাল থাকবে নাকি স্যার আমাদের? না, ভাইবা তোমাদের থাকবে ফারুক কিবরিয়া স্যার আর মিজানুর রহমান স্যার, দুজন থাকবে। আমাদের ওই যে গুগল ক্লাসরুম লিংক দেওয়া আছে, নরমালি তোমাদের অনলাইনে যে পরীক্ষাগুলো হলো ওইভাবেই তোমরা ওখানে একটা ইয়া থাকবে, জুম লিংকও থাকবে ওই গুগল ক্লাসরুমে। ঠিক আছে, ওই ওখানে ঢুকে জুমে ঢুকবা, জুমে ঢুকে ক্লাসরুমে এই ল্যাব ফাইনালের কোশ্চেন দেওয়া থাকবে, একটা টাইম থাকবে, ওর মধ্যে ওই তোমার ল্যাব ফাইনাল যদি যেটা আসবে সেটা জাস্ট যতটুকু বললাম থিওরি সার্কিট ডায়াগ্রাম যতখানি দরকার এতটুকু বলে ওটা সাবমিট করে দিবা। সাবমিট করার পরে তখন ভাইবা শুরু হবে ওই জুমেই। ঠিক আছে, তখন ভাইবা দিলেই স্যার তোমাদের ভাইভাতে কি স্যার এই শীট থেকে, স্যার ভাইভাতে কি এই শীট থেকেই পড়া ধরবে নাকি স্যার আমাদের থিওরির জন্য বই পড়তে হবে? এটা তো বললাম একবার, ভাইবা দিতে গেলে কি ভাইবার কোনো স্পেসিফিক সিলেবাস আছে? নিয়ম হচ্ছে যেই কোর্সের ভাইবা দেওয়া হয় সেখান থেকেই কোশ্চেন করা। এটা হচ্ছে ফর্মাল অফিসিয়াল নিয়ম যে আমি যদি এই ল্যাবের ভাইবা দিতে যাই তাহলে এই ল্যাবের রিলেটেড থেকেই কোশ্চেন করা উচিত, কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি হয় না। এখান থেকে বেশিরভাগ কোশ্চেন তোমার এখান থেকেই ধরবে, তবে 2-একটা কোশ্চেন তোমার পুরো কোর্সের বেসিকের উপর ধরতে পারে। বেসিক বলতে সিনক্রোনাস মোটর বা আমি ইন্ডাকশন মোটরের ল্যাব করতেছি, ইন্ডাকশন মোটরের বেসিক প্রিন্সিপালটা তো স্বাভাবিকভাবে আসতেই পারে যে এটার বেসিক প্রিন্সিপালটা কি। তো তোমাদের বেসিক আইডিয়া রাখতে হবে এবং এই যেই ল্যাব গুলো আছে এগুলোর উপর ভালো দখল থাকতে হবে। ঠিক আছে, যখন বাইরে কোশ্চেন ধরা হবে যাতে বলতে পারো যে স্যার আমরা তো অতটুকু পড়িনি, এই তো কি পড়ছো তখন বলতে পারবা যে আমরা এই ল্যাব গুলো খুব ভালোভাবে পড়েছি। তখন তোমার একটা স্পেস থাকবে, তোমাকে এখান থেকে কোশ্চেন বলে যাতে তুমি পারো। তবে বুদ্ধিমানের কাজ হবে পুরো থিওরির উপরেই মানে পুরো কোর্সের উপরে একটা ভালো একটা ধারণা রাখা। সেটা তো অলরেডি কয়েকদিন আগে পরীক্ষা দিচ্ছ, তোমাদের ধারণা তো আছেই। তোমাকে তো আর ইকুয়েশন ডিরাইভ করতে দিবে না, বললে বড়দের বলতে পারে ওই অল্টারনেটরের বা সিনক্রোনাস মোটরের। এই যেমন কোশ্চেন আসতে পারে যে অপারেশন মোডে কখন সিনক্রোনাস মোটর অপারেট করা হয়, আসতে পারে না এরকম, বা কখন সিনক্রোনাস কন্ডেন্সার কি, এটা তো তোমার আর ইয়াতে নাই, হয়তো বা ল্যাবে নাই, কিন্তু এটা তো একটা বেসিক কোশ্চেন সিনক্রোনাস মোটরের। এরকম বেসিক কোশ্চেন 2-একটা আসতে পারে। আর কোনো কোশ্চেন? স্যার সবাইকে তো সেম এক্সপেরিমেন্টই লিখতে হবে। এটা
তখনই নির্ধারণ করে দেওয়া যাবে। এরকম আসতে পারে, হতে পারে যে আমি রোল নম্বর ডিফাইন করে দিয়ে ধরো দুটো দিতে পারি, এই 1 2 রোল নম্বর বলে দিলাম যে যারা জোড় রোল নম্বর তারা এটা করো, বেজার রোল নম্বর এটা করো। তবে এমনও বলে হতে পারে যে রোল নম্বর ফার্স্ট হাফ এটা করো, সেকেন্ড হাফ এটা করো, এটা হতে পারে। এটা একই হতে হবে এরকম কোনো কথা নাই। অথবা 5টাই দিয়ে রোল নম্বর ভাগ করে দেওয়া থাকলো যে এত থেকে এত রোল নম্বর এটা করবে, এত থেকে এত রোল নম্বর এটা করবে। ঠিক আছে? জি স্যার। আর কোনো কোশ্চেন? স্যার হচ্ছে তাহলে লেখার সিকোয়েন্সটা কেমন হবে, যে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট আর হচ্ছে এই যে থিওরি। থিওরি এইরকম? হ্যাঁ হ্যাঁ স্যার এই থিওরিটায় স্যার ইকুয়েশন 10 পর্যন্ত আমরা লিখবো স্যার? হ্যাঁ হ্যাঁ, শুধু ওই থিওরিটার, আর বাকিগুলো সবই লিখবা। আচ্ছা স্যার, ঠিক আছে। আর তোমাদের পরীক্ষাটা সকালে দিতে দিলাম, সকালে হবে না, 3 তারিখ বিকালে হবে। বিকালের টাইমটা আমি জানিয়ে দেবো। তোমাদের এক্সটার্নাল স্যারেরাও ফ্রি নাই, প্লাস আমারও একটু ব্যস্ততা আছে। 3 তারিখে বিকালে টাইম শিডিউলটা তোমাদের সিআরকে জানিয়ে দেওয়া হবে। ওকে, জি স্যার। ঠিক আছে। আমি তাহলে স্যার ভাইবা কি এক্সটার্নাল আসবে? তুমি কখন আসলে? তুমি ক্লাসে পরে আসছো না আগে? নেট প্রবলেম মানে শুনতে পাইনি আর কি। হ্যাঁ, পরে যদি এসে থাকো তাহলে এরকম কোশ্চেন করা যাবে না। তুমি আসার আগে হয়তো বা কোশ্চেন অ্যান্সার হয়ে যেতে পারে। স্যার তখন বলতেছেন নেট প্রবলেমের কারণে আমি ঠিক শুনতে পাই না আর কি। ভাই এক্সটার্নাল আসবে না, তোমাদের ফারুক কিবরিয়া স্যার আর মিজানুর রহমান স্যার থাকবে। থ্যাংক ইউ স্যার। আর কিছু? না স্যার। ওকে, তাহলে স্যার আমি সম্ভবত আর কেউ কোনো কিছু বলবে না। হ্যাঁ আমি ক্লাসটা শেষ শেষ করে করে নিতে পারেন। জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম